শুভ সকাল সবাইকে। চলো আজকের লেকচার আমরা একটু দেখে নেই। সম্ভবত দেখতে পাচ্ছ। মনে হয় ক্লিয়ার স্যার এখনো রাফিক। স্টার্ট হয়নি। হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার আসছে না? স্যার। ওকে, নাও স্টার্ট। ওকে, আমরা যেটা আজকে পড়তে চলেছি সেটা হচ্ছে ফ্যাব্রিক টেস্টিং পার্ট 2, যেটা যে ইপিআই, পিপিআই এবং ক্রিম টেস্ট সম্পর্কে আমরা পড়ব। তো শুরু করি। সো ফার্স্ট অফ অল, ইপিআই বলতে কি বোঝাচ্ছে এবং পিপিআই বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। যে ইপিআই মিন্স কি, যে তুমি দেখতে পাচ্ছ সংজ্ঞাতে সম্ভবত, যে ইপিআই মিন্স দ্য নাম্বার অফ ইঞ্চ পার ইঞ্চ। ইন্সপারেন্ট। হ্যাঁ, এখন ইঞ্চ কোনটা আর পিক কোনটা সেটা আমাদের দেখতে হবে। যে সো দ্যাট দ্য নাম্বার অফ ইঞ্চ পার ইঞ্চ ইপিআই ইন ওভেন ফেব্রিক, এবং পিপিআই মিন্স দ্য নাম্বার অফ পিক্স পার ইঞ্চ। সো দ্য নাম্বার অফ পিক্স পার ইঞ্চ অলসো নোন এস। দেখো, এটা একটা ওভেন ফেব্রিক। ওকে, ওভেন ফেব্রিক গুলো সাধারণত দুই সেট অফ ইয়ানে হয়, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। ওকে, নাও যে ইয়েগুলো ভার্টিক্যাল থাকবে, ইয়ানগুলি লম্বালম্বি থাকবে, সোজাসুজি থাকছে, হ্যাঁ, যেটাকে করা আছে, সাইজিং করা আছে, সেগুলোকে আমরা বলতেছি ইঞ্চ। যেগুলো লুম স্টেজে থাকে সেগুলোকে ইন্ট স্যার। ইঞ্চ। তারপর যেগুলো ইনসার্ট করব ইয়ানের মাঝখান দিয়ে, সেগুলোকে আমরা বলতেছি পিক্স। লুমের কথা চিন্তা করো, লুম তো দেখেছো তাই না? লুমে কি থাকে? এই অনেকগুলো সুতো টানা জি থাকে, স্যার। সেটাকে আমরা বলতেছি ইঞ্চ। জি স্যার। আর এদিক দিয়ে আমরা কি ইন্ট। করি? সুতাকে ইনসার্ট করি, সেটাকে আমরা বলতেছি পিক্স। পিক স্যার। হ্যাঁ, তাহলে ইন্ড এবং পিক্স তো আর একটা হয় না, সেজন্য পিক্স বলা হচ্ছে। ওকে, ইন্ডস এন্ড পিক্স বা জি ইন্ট স্যার। এন্ড পিক। এই হচ্ছে আমাদের ওভেন ফেব্রিকের কনস্ট্রাকশন বা ইপিআই। ওকে, নাও যদি আমরা দেখি পরের স্লাইডে, তাহলে এখন মেজার করব ইপিআই এন্ড পিপিআই। কিভাবে মেজার করব? মেজার করার জন্য আমাদের সিম্পল কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেগুলোকে আমরা বলতেছি, দেখো যে যে গ্লাসটা, আর হচ্ছে এই যন্ত্রটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যে মেজারিং গ্লাস রয়েছে আমাদের, সেটা আতশ কাচের মতো অনেকটা ম্যাগনিফাই করে দিবে, এটাও ম্যাগনিফাই করে দিবে। এখানে দেখো যে একটা স্কেল দেওয়া আছে, এই স্কেলটাতে আমরা সাধারণত মাপ দেওয়া আছে 1 ইঞ্চ, সেই 1 ইঞ্চ বা কতটুকুর ভিতরে সেটা দেখবো। সো মেজারিং অফ দ্য ইপিআই এন্ড জি স্যার। পিপিআই, আমরা একটা ওভেন ফেব্রিক নিব, সেটার ইপিআই এবং পিপিআই মেজার করব। ভেরি সিম্পল, তোমরা বাসাতে করতে পারবে। বলা হচ্ছে যে কালেক্ট জি স্যার। ফেব্রিক সোর্স ফ্রম হুইচ আর গোয়িং টু ফাইন্ড ইপিআই পিপিআই, লে ফেব্রিক স্যাম্পল অন দ্য ফ্ল্যাট টেবিল এন্ড রিমুভ অল ক্রিসেস বাই হ্যান্ড প্রেস। একটু সোজা করে দেব, হ্যাঁ। মার্কস অ্যারো দ্য ওয়ার্প এন্ড ওয়েব ডিরেকশন। মনে করে একটা ফেব্রিক নিলাম, সেই ফেব্রিকটা সোজা করে করলাম, কলম দিয়ে সেখানে ওয়ার্প এবং ওয়েবড, ইন অথবা পিক আমরা কি করে দিলাম? মার্কিং করে দিলাম। ওকে, কলম দিয়ে। স্টেপ 2, মেক এ স্কোয়ার অফ 1 ইঞ্চ ইন দ্য স্যাম্পল। কি করব? 1 ইঞ্চি একটা স্কোয়ার কেটে নিব, 1 ইঞ্চি এখান থেকে। 1 ইঞ্চ। 1 ইঞ্চ স্কোয়ার সব দিকে। Make a square 1 into 1 inch in the fabric using a pencil or pen and try to mark line parallel to the warp and web direction, and cut 5 sample different places of the sample and calculate average EPI and PPI. এভাবে কিভাবে ক্যালকুলেট করব? Count number inch and peaks. So in case of the yarns and thickness visible with open eye, yarn and number of peaks, and using a needle or pin, দেখো আমরা দুই ভাবে করতে পারি। এই যন্ত্রটা আছে, এই যন্ত্রটার সাহায্যে করতে পারি, অথবা আমাদের ম্যানুয়াল যে মেথড সেটা হচ্ছে আমরা যে 1/1 ইঞ্চ কেটে নিলাম, সেটা থেকে ইঞ্চ এবং পিক্স গুলা খুলে ফেলবো, খুলে খুলে গুনবো, তাহলে সবচেয়ে বেটার। একটা করে খুলবো, গুনবো, তাহলে পুরোটাতে কতগুলো ইঞ্চ রয়েছে, কতগুলো পিক্স রয়েছে সহজেই পাবো। আর একটা সিস্টেম রয়েছে এই ম্যাগনিফাইং যন্ত্রের মাধ্যমে, কাউন্টার গ্লাস। এটা দিয়ে কি, এটা দিয়ে আমরা ফেব্রিকের উপর বসাচ্ছি, এই যে জায়গাটা পরিমাণ সেটা 1 ইঞ্চ অল স্কোয়ার, এবং এখানে একটা পিন রয়েছে। কিন্তু স্যার ম্যাগনিফাইং গ্লাসের থেকে স্যার ওইটা বেটার তো স্যার। হ্যাঁ, ওটা বেটার, কিন্তু তুমি যদি কাটতে না চাও সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। তোমার এখানে মার্ক জি 1 স্যার। ইঞ্চ আছে, এখানে একটা পিন রয়েছে, চোখ দিয়ে দেখবা আর এই পিনটা ঘুরাবা, একটা একটা করে গুনবা কতগুলো আছে। ম্যাগনিফাইং গ্লাসে তো সুস্পষ্ট হবে, দেখা যাবে, ঠিক আছে?
জি তো স্যার। ওইভাবে তুমি গুণে ইপিআই পিপিআই কিন্তু বের করতে পারো। সো এভারেজ 5টা স্যাম্পল করে ক্যালকুলেট করতে হয়। তো এই ছিল আমাদের ইপিআই এবং পিপিআই মেজারমেন্ট। ওকে, নাও এটা ছিল ওভেন ফেব্রিকের জন্য। এবার চলে আসবো নিট ফেব্রিকের জন্য। তাহলে নিট ফেব্রিকের ক্ষেত্রে আমরা কি করব? নিট ফেব্রিকের জন্য আমাদের যেটা করতে হবে সেটাকে আমরা ওয়েলস পার ইঞ্চ বলছি ডাব্লিউপিআই, এবং কোর্স পার ইঞ্চ বলছি সিপিআই। দেখো কোর্স কোনটাকে বলছি? এইটাকে আমরা কোর্স বলছি, হ্যাঁ। আর ওয়েলস কোনটাকে বলছি? এই যে লম্বালম্বিটাকে আমরা ওয়েলস বলছি। বলছে কি oils per inch, but WPI, the number of oils per inch is known as the EPI of the knit fabric, and oils per inch indicate the total number of oils in which linear fabric. EPI is only important, etc. etc. কোর্স পার কি কতগুলো কোর্স পার ইঞ্চিতে আছে, তাহলে এখন জানা দরকার কোর্স এবং ওয়েলস কোনটা। বলা হচ্ছে হরিজন্টাল র অফ নিটেড লুপস ইন ওয়েভড নিট ইয়ার্ন রান ইন দ্য কোর্স ডিরেকশন। সিমিলার, সেটাকে আমরা কি বলছি? হরিজন্টালি যেটা কোর্স বলতেছি। আর ওয়েলস কোনটা? বলা হচ্ছে কলামস অফ দ্য স্টিচেস অফ দ্য নিটেড স্ট্রাকচার অফ দ্য ফেব্রিক, এন্ড ওয়েলস রানস লেন্থওয়াইজ থ্রু দ্য এন্ট্রি অফ দ্য ওয়ার্পার ওভেন ফেব্রিক। সো এই যে লেন্থওয়াইজ চলতেছে সেটাকে আমরা ওয়েলস বলতেছি। ওকে, তো এই ছিল আমাদের কোর্স এবং ওয়েলস। জি তাহলে স্যার। কোর্স পার্টস ইঞ্চ ডাব্লিউপিআই এবং কোর্স ওয়েলস পার ইঞ্চ ডাব্লিউপিআই এবং কোর্স পার ইঞ্চ সিপিআই মানেই হচ্ছে যে প্রতি ইঞ্চিতে কতগুলো কোর্স আছে, প্রতি ইঞ্চিতে কতগুলো ওয়েলস আছে। ওকে, এটা মেজার করব। তো এটা মেজার করার জন্য জি স্যার। এটা কিন্তু আমরা খুলতে পারতেছি না, কারণ খুললে আমাদের ওয়েলস এবং কোর্সের ইয়ে হয়ে যাবে, যেহেতু আমরা একটা নিডল দিয়ে একটা সুতা দিয়ে করতেছি একটা লুপিং এর মাধ্যমে। সো এটাকে তোমাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়েই করতে হবে। এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন তুমি এটা বসাচ্ছ, এটা 1 ইঞ্চি চারিদিকে, সেই চারিদিকের কতগুলো ওয়েলস আছে এবং কতগুলো পিক্স আছে, হ্যাঁ হ্যাঁ, কোর্স আছে, সেগুলো তোমাকে মেজার করতে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তুমি যখন ম্যাগনিফাইং গ্লাসের নিচে দেবা তখন তোমার সেগুলো স্পষ্ট হবে। তার আগে কলম দিয়ে ইন্ডিকেট করে নিতে হবে কোনটা ওয়েলস কোনটা কোর্স। ওকে, যেহেতু 1 ইঞ্চি জায়গার ভিতরে সবগুলোই একই রকম দেখাবে। সো measure the CPI and WPI magnifying glass setting multiplier, and take the fabric and making 1 inch in the ball pen according to the coarse and oils wise knitted fabric, and set the making point with the multiplier and its multiplier scale and counting CPI. So this is very simple to measure the WPI and CPI or inch and peaks. So hopefully তোমরা করতে পারবে এটা। আমরা যখন ল্যাবে যাব তখন এই কাজগুলো করব hopefully. Now, crimp. What is crimp? ক্রিম্প শব্দটা দিয়ে আমরা সাধারণত ওয়েভেনেস বা ভাঁজ বোঝাচ্ছে। বলা হচ্ছে যে ডিউ টু ইন্টারলেসিং অফ ওয়ার্প অ্যান্ড ওয়েব থ্রেডস, তাই না? আমরা যখন ওভেন ফেব্রিক তৈরি করতেছি ওয়ার্প অ্যান্ড ওয়েব থ্রেডস ইন্টারলেস হচ্ছে, একটার ভিতর আরেকটা ঢুকতেছে। Certain amounts of waviness is imparted in the warp and weft yarn in fabric. This is waviness is called crimp. দেখো আমরা যখন একটা ফেব্রিক বুনি তখন একটা সুতা আরেকটা সুতার উপরে ইন্টারলেস হয়, তখন সাধারণত এই ধরনের একটা উইভিনেস তৈরি হয় সুতার ভিতরে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি ক্রিম। তুমি যখন কোনো একটা নিট বা ওভেন ফেব্রিক হাতে খুলবা তখন দেখতে পাবা যে এখানে একটা ভাঁজ রয়েছে। তোমার হাতের কাছে থাকলে তুমি এখনো দেখতে পারো, ঠিক আছে? তো এই সুতা খোলার পর একটা ভাঁজ থেকে যায়, হ্যাঁ। সেই ভাঁজটা কিন্তু আগে ছিল না সুতার ভিতরে, যখন আমরা নিট করি অথবা উইভিং করি তখন কিন্তু এটা ছিল না। যখন আমরা উইভের শেষে কিছু এটাকে খুলবো তখন দেখবো সেখানে কি একটা ভাঁজ পড়ে গেছে, তো সেই ভাঁজটাকে আমরা ক্রিম্প বলছি। সো হ্যান্স কি বলা আছে, apparent length of the yarn is exist in the fabric is less than this original stated length। এবং যেহেতু এটা যদি অরিজিনাল লেন্থ হয়, তো এটা যখন ভাঁজ হয়ে যাবে তখন কি হবে? এটা আলটিমেটলি কমে যাবে, লেন্থটা কমে যাবে, তাই না? ক্রিম্প হলে লেন্থটা কমে যাবে। তাহলে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা যত মিটার ফেব্রিক তৈরি করব তার সাথে আমাদের কিন্তু এই ক্রিম পার্সেন্টেজ যোগ করতে হবে। মনে করো তুমি
5 মিটার সুতা দিয়ে কিন্তু 5 মিটার ইয়ার্ন তৈরি করতে পারবা না, এই সরি ফেব্রিক তৈরি করতে পারবা না। কারণ কি হবে যে এখানে জি 5 স্যার। মিটারের জায়গায় কিন্তু কমে যাবে, এরকম ক্রিম পরে কিন্তু কমে যাবে। সো তোমাকে কিন্তু 5 মিটারের সাথে ক্রিম পার্সেন্টেজ হয়তো 1 মিটার যোগ করে তোমাকে 6 মিটার সুতা দিয়ে 5 মিটার ফেব্রিক তৈরি করতে হবে। ওকে, সো ক্রিম্প অফ ইয়ার্ন ইজ মেজার্ড ইন ক্রিম পার্সেন্টেজ হিসেবে আমরা প্রকাশ করি এই পার্সেন্টেজটাকে। ওকে, নাও ক্রিম পার্সেন্টেজ। সো হোয়াট ইজ ক্রিম পার্সেন্টেজ আমরা যদি একটু দেখি, ক্রিম পার্সেন্টেজ কাকে বলতেছে, যে ক্রিম্প ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য স্ট্রেইটেন এন্ড থ্রেড লেন্থ এন্ড কার্ভ থ্রেড অফ দ্য এক্সপ্রেশন। দেখো সিম্পলি ক্রিম্প ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য স্ট্রেইটেন থ্রেড লেন্থ অর্থাৎ সোজা অবস্থায় যে লেন্থ ছিল এন্ড কার্ভ থ্রেড লেন্থ হোয়াইল ইন ক্লোথ ইন এক্সপ্রেস ইন পার্সেন্টেজ। দেখো কি বলা হচ্ছে, যখন ভাঁজ অবস্থায় কথা বলছে অনেকেই, আমি সবাই মিউট করছি, একটু কথা বলো না। ওকে, সো আমরা একটু দেখব কি হচ্ছে যে ক্রিম পার্সেন্টেজটা কি। ক্রিম পার্সেন্টেজ তাহলে কি বলেছে, স্ট্রেইটেন থ্রেড লেন্থ দেখো এবং কার্ভ থ্রেড লেন্থ। ফেব্রিক যখন আমরা বুনে ফেললাম, তো এটা একটা বুনা ফেব্রিক, সেই ফেব্রিক মনে করো 5 মিটার, এটা তো 5 মিটার হলো কখন দৈর্ঘ্য, যখন ফেব্রিকের ভিতরে আছে। হ্যাঁ, তাহলে এটা ক্রিম লেন্থ। আর এখন এটাকে যখন আমরা খুলবো সুতাটাকে, তখন কি এটা 5 মিটার থেকে একটু বেশি হবে, তাই না? অথবা অন্যভাবে যদি ভাবি, প্রথমে যে ফেব্রিকটা ছিল 5 মিটার তৈরি করার জন্য ফেব্রিকটা, সেটা বেশি ছিল আনক্রিম্প লেন্থ। তারপর যখন ক্রিম্প হয়েছে সেটা কমে গেছে, হুম, ভাঁজ হয়ে কমে গেছে ফেব্রিকের ভিতরে। সো আনক্রিম্পড লেন্থ মাইনাস ক্রিম্পড লেন্থ বাই ক্রিম্পড লেন্থ গুণন 100। এই সূত্রের সাহায্যে আমরা সহজেই ক্রিম পার্সেন্টেজ বের করতে পারি। তোমরা কি বুঝতে পেরেছো? প্রথমে মনে করো একটা সুতা আছে 6 মিটার, তো 6 মিটার সুতা দিয়ে মনে করো আমরা 5 মিটারের একটা ফেব্রিক বুনবো। তাহলে আনক্রিম্পড লেন্থ 6 মিটার, ফেব্রিক বুনার পর সেটা লেন্থ হয়ে গেল 5 মিটার বাই 6 মিটার গুণন 100%। তাহলে আমরা সহজে ক্রিম পার্সেন্টেজ বের করতে পারবো। এটা ছিল ক্রিম পার্সেন্টেজ। ক্রিম রেশিও, ইট ইজ দ্য রেশিও অফ দ্য ইয়ার্ন লেন্থ টু দ্য ফেব্রিক লেন্থ ইজ নন ক্রিম রেশিও। কি? ইয়ার্ন লেন্থ টু দ্য ফেব্রিক লেন্থ, অর্থাৎ কতটুকুতে কতটুকু ফেব্রিক হবে সেটাকে আমরা ক্রিম্প রেশিও বলছি। সো এটাকে সি দ্বারা যদি প্রকাশ করি, এল মাইনাস পি বাই পি, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, সো সি ইজ ইকাল টু কষাগু করে সি প্লাস 1 ইজ ইকাল টু 1 by p. So c plus 1 is known as crimp ratio. Okay, hopefully clear তোমরা যে কতটুকু ফেব্রিকে কতটুকু হবে সেটাকে আমরা ক্রিম্প রেশিও বলছি। This is crimp, simply crimp percentage and crimp ratio. Next, take up percentage এর কথা যদি আমরা একটু বলি, তাহলে take up percentageটা কিভাবে কাজ করবে, একটু আগে আমরা কিন্তু ক্রিম পার্সেন্টেজটা দেখেছি। So take up percentage or crimp rigidity is a measure in the ability of texture yarn to cover from stitch. দেখো কথাটা কি বলছে, measure of the ability of a texture yarn মানে ভাঁজ yarn to cover from stitch, কি পরিমাণ স্টিচে কভার করবে। So it is related to the bulking of the properties of the yarn. The difference between yarn in the fabric after weaving expressed as a percentage of the length of the yarn before weaving as take up percentage. কি? Length before weaving, length after weaving and length before weaving. দেখো কি বলা হচ্ছে, গুণন 100%। টেক আপ পার্সেন্টেজটা কি বলা হচ্ছে, যে এবিলিটি texture yarn to recover from stress, অর্থাৎ ট্রেনে ছেড়ে দিলে সে কতখানি স্ট্রেসটা, বিফোর লেন্থ উইভিং যতখানি ছিল, লেন্থ আফটার উইভিং এ কতখানি হচ্ছে, সেটার পার্সেন্টেজকে আমরা টেক আপ পার্সেন্টেজ বলছি। ক্রিম টেস্টার, তো ক্রিম টেস্টারের জন্য আমাদের অনেকগুলো মেশিন আছে। 3টা মেশিনের কথা আমরা বুঝতে পারতেছি, যে ওয়েরা ক্রিম টেস্টার, শেইলি ক্রিম টেস্টার, ম্যারানা ক্রিম টেস্টার এক্সেট্রা। এখান থেকে আমরা একটার মেকানিজমটা দেখবো একটু পরে স্লাইডে, চলো দেখে নেই। সো
এখানে যে মেশিনটা রয়েছে সেটা আমরা বলতেছি উইরে ক্রিম টেস্টার। সো এই উইরে ক্রিম টেস্টার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা একটু জানবো। যে ক্রিম্প আমাদের মেজার করতে হবে, তাহলে ক্রিম্প মেজার করার জন্য বেসিক কিছু কথা আমি বলে দিচ্ছি। সেজন্য আমাদের কি করতে হবে? ক্রিম্প মেজারের জন্য প্রথমে একটা ফেব্রিক মাপতে হবে। সেটা আমার প্যান্ট হতে পারে, শার্ট হতে পারে। মনে করো আমরা কতটুকু মেপে নিলাম, 5 মিটার মেপে নিলাম। 5 মিটার, তাহলে ক্রিম্প লেন্থ 5 মিটার মেপে নিলাম, একটা ফেব্রিক কেটে নিলাম। তারপর সেই ফেব্রিক থেকে ওয়ার্প বা ওয়েফট গুলি কি করব? খুলে নিব, একটা একটা করে খুলে নিব। নেওয়ার পর সেটাকে আমরা কি করব? মনে করো আমাদের ক্রিম্প অবস্থায় ফেব্রিকে ছিল 5 মিটার, ওকে, সেটাকে আমরা খুলে নিলাম, সেটা এরকম দেখাবে। ওকে, এবার এটাকে একটা নির্দিষ্ট টেনশনে স্ট্রেইট করব। তাহলে আগে ছিল ফেব্রিকে 5 মিটার, এখন স্ট্রেইট করে কয় মিটার হলো সেটা মেপে নিব স্কেল দিয়ে। ওকে, তাহলে এই লেন্থটার চেয়ে এই লেন্থটা নিশ্চয়ই বেশি হবে। তাহলে এখান থেকে আমরা ক্রিমটা টেস্ট করতে পারতেছি আমাদের সূত্র অনুসারে। এখন ওয়েরা প্রিন্সিপাল একই নীতিতে কাজ করে। এখানে আমরা শুধু একটা লোড দেব। সো বলা হচ্ছে a thread of warp and weft is collected from the fabric with cream. By measuring its length we get the yarn cloth P, প্রথম যেটা ফেব্রিকে থাকবে। Then the yarn is straightened on wear a cream tester to get the original straightened cream length. তখন আমরা কি করব? খুলে মেশিনে লাগাবো, এই মেশিনে লাগাবো, লাগিয়ে কি করব? এটাকে একটা টেনশনে সোজা করব এবং দেখব কতটুকু লেন্থ। খুবই সিম্পল। এখানে বলা হচ্ছে যে দেখো এখানে একটা লোড দেওয়া থাকে, এখানে G1 and G2 এর মাঝখানে স্যাম্পলটাকে লাগানো হয়। এখানে একটা লোড দেওয়া থাকে, অর্থাৎ কত লোডে থাকবে স্যাম্পলটা, এই যে এখানে, এবং এই গ্রিপটা টানা হয়, টানলে আস্তে আস্তে সেই পরিমাণ গিয়ে এটা স্টপ হয়ে যায়, যে এই লোডের উপর বেস করে যে কতখানি গেলে কতখানি স্ট্রেইট হচ্ছে। সেখান থেকে আমরা সহজেই আমাদের লেন্থটা মেজার করতে পারবো। আমি কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, এখানে কি কি লাগছে? ক্রিম টেস্টার, যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, ফেব্রিক স্যাম্পল, সিজার, স্কেল, এক্সেট্রা। টেম্পারেচার তো থাকবেই, রিলেটিভ হিউমিডিটি, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার যেটা। মেকিং প্রিন্সিপলটা কি দেখো, to set a test assembly is set is to scale V on the base of tester in a strip length and G2 being 0. আমরা এখানে স্যাম্পলটা লাগাবো, G2 কে 0 করে দিব, and W weight is required the tension, তারপর এখানে weight ঝুলাবো। End of that thread the clamped G1 and it is extreme trip into the and clamped G2. At the stage the thread will usually sag and beam will be lifted, আস্তে আস্তে যাওয়া শুরু করবে। The hand wheel is turned G2, এটা ঘোরাবো, ঘুরাইলে এটা আস্তে আস্তে যাওয়া শুরু করবে। Moves the right and straighten up the eventually the beam touches the contact. এখানে একটা বিম রয়েছে যে যতক্ষণ পর্যন্ত টাচ না করছে ততক্ষণ। As soon as the bulb lights and the movement G2 are noted and 35 wave threads are recorded, যখন কি এটা আস্তে আস্তে চলে যাওয়ার সময় এখানে ইন্ডিকেট করছে, এখানে একটা বাল্ব রয়েছে, সেই বাল্বটা ইন্ডিকেট করলে আমরা বন্ধ করে দিব, তখন আমরা যে ল্যান্থটা পাবো সেটাকে। এটা হচ্ছে উইডার টেস্টিং মেশিন, কিন্তু বর্তমানে আমাদের ডিজিটাল মেশিন রয়েছে যেগুলো আর কোনো কিছু করতে হয় না। তারই একটা ভিডিও আমি তোমাদের এখন দেখানোর চেষ্টা করব। তার আগে আরেকটু কথা বলার দরকার আছে, সেটা পরে আসছি। টেনশন সম্পর্কে কথা বলছি, কিন্তু তার আগে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে, একটু সময় নিব আমি, ফিউ মিনিটস প্লিজ। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ক্রিম টেস্টার। এই হচ্ছে দুটো ক্লাম্প। প্রথমে আমরা স্যাম্পলটা এখানে লোড করব, যেটা G1 and G2 তোমরা দেখলা সেটা।
প্রথমে মেশিনকে ইনস্টল করে নিতে হবে, 0 করে নিতে হবে, তারপর যে নির্দিষ্ট কাউন্ট দিব সেই কাউন্ট অনুসারে আগে লেন্থ ঠিক করে নিলাম আমরা যে কতটুক লেন্থের হবে, ঠিক আছে, কতবার টেস্ট করব, এবং শেষে যেটা হচ্ছে যে আমাদের টেনশনটা কত দিতে হবে, কত সেন্টিনিউটন সেটা এখানে ফিক্স করে দিতে হবে। কত ইয়ানের জন্য কত সেন্টিনিউটন দিতে হবে সেটা চার্টটা আমরা পরে আলোচনা করছি। দেখো এখানে স্যাম্পলটাকে সেট করা হয় একটা ফেব্রিক থেকে খুলে, যে স্যাম্পলটা তার লেন্থ কিন্তু আমরা প্রথমে মেজার করেছি এবং সেই টেনশন অনুসারে এটাকে টানা হবে যে কতটুকু স্ট্রেট করা যায়। যে টেনশন 1.121 সেন্টিনিউটন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে টেনশনটা আমরা বারবার চেক করছি যে কোন কাউন্টের জন্য কত সেটার জন্য। দেখো টানা হচ্ছে যে কতক্ষণ স্টেইটেন হয় সেই টেনশনে, সেই লেন্থটাকে আমরা কাউন্ট করব। কয়েকবার নিব কয়েকটা স্যাম্পলের। অনেকগুলো রিপোর্ট পেয়ে গেছি আমরা। আচ্ছা আমি যদি একটু টেনে দেই, দেখো এই যে স্যাম্পলটা এখানে লাগানো হয়েছে, এই স্যাম্পলটার যে পূর্বের লেন্থ ফেব্রিকের লেন্থ সেটা কিন্তু আমরা জানি। তারপর কি করা হচ্ছে, নির্দিষ্ট টেনশনে বা নির্দিষ্ট লোডে এটাকে টানা হচ্ছে, টেনে স্ট্রেট করা হচ্ছে, মানে ছিঁড়ে যাবে না এরকম। স্ট্রেট বলতে যেটা বোঝায়, আমরা কিন্তু হাত দিয়েও স্ট্রেট করি। তো স্ট্রেট করার পর দেখা যাচ্ছে এটা লেন্থ কতখানি, তো সেই লেন্থটা মেশিনে মেজার করে আমাদেরকে ডাটা দিচ্ছে। তো এরকম অনেকগুলো স্যাম্পল একখানে করে একখানে ডাটা নিয়ে আমরা সেটাকে অ্যাকুমুলেট করব। তো এই ছিল আমাদের যেটা টেস্টিং মেশিন, ক্রিম টেস্টিং মেশিন, সেটা আমরা দেখলাম। আমরা স্লাইডে ফিরে যাব এখন। আমরা যদি স্লাইডে ফিরে যাই তাহলে যেটা দেখতে পাচ্ছি আমাদের যে ঘটনাটা, সো স্ট্যান্ডার্ড যে টেনশনটা, যে টেনশনের কথা বললাম, যে টেনশনটা এখানে ঝুলানো হবে, যে কত টেনশনে টানবো আসলে, সেই টেনশনটা ডিপেন্ড করছে আমার কিসের উপর, যে ইয়ান কাউন্টের উপর। তো এখন ইয়ান কাউন্টে যদি আমরা আসি, আমরা জানি যে ইয়ান কাউন্ট আমাদের কয় প্রকার, ডিরেক্ট কাউন্ট, ইনডিরেক্ট কাউন্ট, সেটা যে কাউন্টেই হোক না কেন। তো আমরা যে ফোর্সটা দিব সেখানে একটু আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি। তো স্ট্যান্ডার্ড টেনশনটা দেখেছি, ইন অর্ডার টু মেজার দ্য ক্রিম পার্সেন্টেজ দ্য টু ভ্যালু মাস্ট বি নোন, দ্য ক্লোথ লেন্থ ফ্রম হুইচ ইজ দ্য ইয়ার্ন ইজ রিমুভ, প্রথম যেটা length and straighten length of the thread, এবং সোজা করার পর কতখানি লেন্থ ছিল। To straighten the thread, the tension must be adjusted just sufficient to remove all linkings without stretching the yarn. বেশি স্ট্রেংথ দিলে তো আবার ছিঁড়ে যাবে, যে কতটুকু আসলে আমরা টেনশনে টানবো। একটা মনে করো চিকন ইয়ান, তাকে যদি বেশি টেনশনে টানি তাহলে তো সেটা ছিঁড়ে যাবে, বা আমার টেনশনের কারণেও সে ইলাস্টিক ইয়ান হলে তো সেটা ইলাস্টিসিটি শো করবে, তাহলে কিন্তু সেটা তো আসল দৈর্ঘ্য হলো না। সো it is the seldom possible to remove all the cream and standard value in this tension given below. So woolen and worsted cotton and other counts. So আমরা একটু দেখি এখানে টেক্সে প্রকাশ করা হচ্ছে, আমরা সাধারণত দুটো করি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। এখানে যেটা বলা হচ্ছে টেক্স, সেটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট, এবং ইনডিরেক্ট কাউন্ট আমরা এনইতে প্রকাশ করে থাকি। সো 15 থেকে 60 টেক্সের ক্ষেত্রে আমাদের টেনশনটা কত দিতে হবে, 0.2 গুণন টেক্স। মনে করো এটা 15 যদি হয় তাহলে 0.2 গুণন ওরে বাবা, যাই হোক আমার জুমটা বেসিক হয়ে গেছে, আর আমরা 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ ওকে, আমরা শেষ করার চেষ্টা করছি, সেজন্য তাড়াতাড়ি নেক্সট ক্লাস থেকে জয়েন করতে হবে। দেখো এখানে কি করা হচ্ছে, 0.2 গুণন টেক্স a প্লাস 4, অর্থাৎ এখানে যদি 15 কাউন্ট হয়, 15 টেক্স হয়, তাহলে 0.2 গুণন 15 প্লাস 4 দিতে হবে। এত টেনশনটা আমাদের সেন্টিনিউটনটা ইনশিওর করতে হবে, এত সেন্টিনিউটনে টানতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 সেন্টিনিউটন গ্রাম ফোর্স সমান সমান 1 পয়েন্ট, প্রায় 1 গ্রাম
আর কি, অর্থাৎ 1 সেন্টিনিউটনের জন্য 1 গ্রাম ওজন দিলেই হবে। একইভাবে 61 থেকে 300 টেক্সের ক্ষেত্রে আমরা সূত্র দেখতে পাচ্ছি। টেক্স এরপর কটনের ক্ষেত্রে যদি আমরা চলে যাই, টেক্স 7 টেক্স অর ফাইনার অথবা 7 টেক্স এর নিচে যদি হয় সেক্ষেত্রে যেমন 623 সেক্ষেত্রে 0.75 গুণন টেক্স, এবং কোর্সার দেন 7 টেক্স এর উপরে যদি হয় গুণন টেক্স, এবং ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে এই টেনশনটা দিতে হবে। এখন আমরা যখন ইয়েতে প্রকাশ করব, মনে করো 30 কাউন্ট, তাহলে 30 কাউন্ট ইংলিশ কাউন্টে এনি, তাহলে তার জন্য কত টেনশন দিব সেটাকে আমরা এখান থেকে কনভার্ট করে নিব টেক্সে, তারপর কনভার্ট করে টেক্সে ফেলানোর পর এখানে দেখব যে আসলে কোন চার্টে পড়ে এবং সেই অনুযায়ী আমরা সেটাকে টেনশন দিব। এই ছিল আমাদের টেনশনের কথা। এরপরে আমরা একটু দ্রুত যাব, আমাদের সময় খুবই কম। সো ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে অনেকগুলো ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, যে আনক্রিমড ল্যাম্প, ক্রিম ল্যাম্প তো আমরা জানি, আনক্রিমড ল্যাম্প অনেকগুলো পাইছি, সেগুলোর পার্সেন্টেজটা আমরা একসাথে মিন করছি, গড় করছি। ভেরি সিম্পল। সো ক্যালকুলেশন যদি বলি যে টেক্স কাউন্ট আগে ঠিকঠাক করে নিব, তারপর ক্রিম পার্সেন্টেজ বের করব। ক্রিম পার্সেন্টেজ বের করার সূত্র তো আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু এল মাইনাস পি, আগের লেন্থ বাই পরের লেন্থ বাই গুণ করলেই কিন্তু আমাদের ক্রিম পার্সেন্টেজটা বের হয়ে যাবে বা ক্রিমটা বের হয়ে যাবে। সো এখানে একটা রিলেশন আছে ছোট্ট করে, যে ক্রিম পার্সেন্টেজ টেক আপ পার্সেন্টেজটা, পার্থক্যটা শুধু একটু তোমরা লক্ষ্য করবো। দেখো আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে এই যে দুটো পার্সেন্টেজ একটু তোমরা দেখো, টেক আপ পার্সেন্টেজ এবং ক্রিম পার্সেন্টেজ। দেখো এল মাইনাস পি বাই পি, আগের লেন্থ বাই পি, আনক্রিমড লেন্থ বাই আনক্রিমড লেন্থ। আর এখানে কি এল মাইনাস পি বাই পি, আগের লেন্থ অরিজিনাল লেন্থ বাই ক্রিমড লেন্থ বাই আগের লেন্থ। দেখো পি এবং এল এর ভিতরে শুধুমাত্র পার্থক্য। নাও ফ্রম 1 থেকে যদি আমরা পাই ক্যালকুলেশন করে কি পাবো, এটাকে তো 1 বাই পি করতেই পারি, এল বাই পি করতেই পারি, -1 গুণন 100। সো 100 এই পাশে যদি গুণ দিয়ে দিই তাহলে 1 বাই পি এবং ভাগ হয়ে যাবে, সরি। তো তারপরে কি হচ্ছে যে 1 টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। সো 1 প্লাস সি ইজ ইকুয়াল টু এত। তো এটাকে যখন আমরা লসাগু করব তাহলে কি হবে, এল বাই পি সমান সমান সি প্লাস 100। সো এল বাই পি সমান পি বাই এল সমান 100 প্লাস সি। ওকে, নেক্সট এইখানে এরপর আমরা জানি, কি জানি, এটা জানি 2 থেকে যেটা পাই যে টি বাই এল মাইনাস পি। সো এখান থেকে যদি আমরা করি 1 বাই এল, এল কাটা গেলে 1 বাই পি বাই এল 100, টি ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এখন এই পি বাই এল এর মান কিন্তু আমরা এই পাশে জানি, পি বাই এল এর মান 100 প্লাস 100 বাই 100 প্লাস সি। সো সেখানে পি এর মান বসিয়ে দিলাম, পি বাই এল এর মান 100 প্লাস 100 প্লাস সি গুণন 100। সো এখানে 100 প্লাস সি লসাগু যদি হয় এটার ওটাই হবে মাইনাস সি গুণন 100। সো এখান থেকে 100 100 কেটে গেলে সি বাই 100, সি বাই গুণন 100। তাহলে টি টাকে এই পাশে পার করে দিলে টি বাই 100, 1 বাই সি 100 প্লাস সি। সো এখন যদি আমরা গুণ করি, আড়াআড়ি গুণ করি, 100 সি ইজ ইকুয়াল টু টি ইনটু 100 সি, এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে টি গুণন টি প্লাস 100 প্লাস সি। সো এখান থেকে যদি আমরা টির মানটা এই পাশে নেই, টি ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, এই পাশে নেই 100 টাকে এই পাশে দেই 100 সি প্লাস 1 বাই সি। তো ভেরি সিম্পল ইকুয়েশন, এটাকে আমরা বলতেছি আমাদের রিলেশন টি ইজ ইকুয়াল টু এত। ফ্রম দ্য ইকুয়েশন 4 আমরা কি পাবো, 4 থেকে কি পাবো, আমরা যদি এখন আড়াআড়ি গুণ করে দেই তাহলে যেটা দাঁড়াবে এটা। সো এখান থেকে আমরা সি এর মানটা বের করে নিব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টি এর মানটা পাইলাম, আমরা এখান টি থেকে ক্যালকুলেশন করে সি এর মানটা বের করে নিব। সো দিস আর দ্য পার্সেন্টেজ অফ টেক আপ পার্সেন্টেজ। ওকে, সো এখন একটু ইফেক্ট নিয়ে আলোচনা করে শেষ করে দিব আমরা আজকে। ইফেক্ট কি, যে ইফেক্টস অফ ক্রিম পার্সেন্টেজ ইন দ্য ফেব্রিক। সো রেজিস্ট্যান্স টু অ্যাভারশন, শ্রিঙ্কেজ, নেক্সট এঞ্জেল প্রপার্টিজ, রেজাল্ট ইন ফল, এগুলো একটু সংক্ষেপে আমরা আলোচনা করি 1 মিনিট করে। প্রথমে আসবে রেসিস্ট্যান্স টু দ্য অ্যাভারশন। দেখো যদি ক্রিম বেড়ে যায় তাহলে কি ঘর্ষণের পরিমাণটা বেড়ে যাবে, ঘর্ষণটা বেড়ে যাবে। সো রেসিস্ট্যান্স টু অ্যাভারশন কি হচ্ছে, যে অ্যাভারশন বেড়ে যাচ্ছে। শ্রিঙ্কেজ বলা হচ্ছে কি, when the fabric is wide the yarn swelling occurs, and due to the swelling of the warp thread and web thread has to follow the more bent path, and shrinkage mainly courses due to the swelling and resist, thus the shrinkage cream is more adapted of the yarn, and more cream the less shrinkage, কি the more cream the less shrinkage। হ্যাঁ, তাহলে shrinkage করছে। টেনসাইল প্রপার্টিজটা কি হচ্ছে, যে fabric loaded the testing machine is orthographic, and then load extension curve, more load will be required to tear up the fabric and more ক্লিমড। তো যখন লোড দিচ্ছি তখন বেশি সোজা হচ্ছে, অথবা না দিলে সেটা ক্রিম্প হয়ে যাচ্ছে। ফলস ইন ফেব্রিক, তারপরে রয়েছে আমাদের ফেব্রিক ডিজাইন, কি ধরনের ফেব্রিক ডিজাইন করছি, কত
ক্রিম্পি পাত কত কোন ডিজাইনের, হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করছে ফেব্রিক কস্টিং। সর্বশেষ বেশি ক্রিম্প হলে অনেক সুতা লাগবে, সেই ক্ষেত্রে ফেব্রিক কস্টটা বেড়ে যাবে। তারপরে রয়েছে আমাদের অ্যাবজর্বেন্সি, ক্রিম্প আর অ্যাবারশন রেসিস্ট্যান্ট, ফেব্রিক হ্যান্ডলিং, তারপর স্টিফনেস, ডাইমেনশনাল স্টেবিলিটি, প্রোডাকশন ক্যালকুলেশন। দেখো এখানে তীরগুলো দিয়ে উপরে বোঝাচ্ছে উপরেরটা মানে বৃদ্ধি পাচ্ছে, নিচেরটা মানে একটু কমে যাচ্ছে। যেমন অ্যাবজর্বেন্সি, তাহলে ক্রিম যদি বাড়ে অ্যাবজর্বেন্সি, এটা যেমন ক্রিম বাড়লে অ্যাব্রেশনও বাড়বে, হুম আবার ক্রিম করলে অ্যাব্রেশনও কমে, এরকম বুঝাইছে। এরকমই। ওকে, তারপর ফেব্রিক হ্যান্ডলিং যদি আমরা বলি, স্টিফনেস এর কথা যদি বলি, তারপরে ডাইমেনশনাল স্টেবিলিটির কথা যদি বলি, প্রোডাকশন ক্যালকুলেশন। ডাইমেনশনাল স্টেবিলিটি কি, ক্রিম বাড়লে ডাইমেনশনাল স্টেবিলিটি কমে যাবে কারণ এটাতে স্ট্রেচ করবে, তাই না? প্রসেস কন্ট্রোল আর ফিনিশিং, এই তো। তারপরে সংক্ষেপে যে পার্থক্যটা আছে ক্রিম পার্সেন্টেজ এবং টেক আপ পার্সেন্টেজের ভিতরে, এটা একটু দেখে নিতে হবে। এই আর দুটো ম্যাথ আছে তোমাদের, তোমরা বাসায় ম্যাথ দুটো করে সামনে ক্লাসে আমাকে জানাবা যে তোমরা করতে পেরেছো কিনা, ঠিক আছে? এই ছিল আজকের লেকচার, এই সূত্র দিয়ে করবা, ঠিক আছে? আমাদের প্রথম যে সূত্রগুলো আছে সেগুলো দিয়ে করতে পারবা। সামারি যদি একটু করি সংক্ষেপে 3 মিনিটের ভিতরে, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এপিআই পিপিআই কি সেটা জানলাম, মেজার করব কিভাবে, ওয়েলস ডাব্লিউপিআই এবং সিপিআই কি সেটা জানলাম, হোগটস ওয়েলস কি সেটা জানলাম, মেজার করব কাউন্টিং গ্লাস দিয়ে। ক্রিম কি, যে ওইভেনে সেটাকে আমরা ক্রিম বলছি, ক্রিম পার্সেন্টেজ বাই ক্রিম রেশিও, দুটো জিনিস আমরা এখানে দেখতেছি। ক্রিম পার্সেন্টেজ এবং টেক আপ পার্সেন্টেজ, এই দুটো বিষয় কিন্তু লক্ষণীয়, সো এই দুটো একটু দেখে নিবে। ওকে, এখানে দেখো পি এবং এল, ক্রিম পার্সেন্ট ল্যান্ড বিফোর, এই দুটোর পার্থক্য কিন্তু এখানেই, এটা একটু দেখে নিতে হবে। নাও মেশিন, দেন তারপরে রয়েছে আমাদের মেশিনের পর ওয়ার্কিং প্রিন্সিপাল, স্ট্যান্ডার্ড টেনশন কত তো কত দিতে হবে। ওকে, ডাটা অ্যানালাইসিস, এখানে একটা ক্যালকুলেশন করে দিয়েছি আমি, তোমরা বাকিগুলো করবা, এখানে রিলেশনটা দেওয়া আছে। তারপরে ইফেক্ট গুলি একটু দেখতে হবে, পার্থক্য, এবং ম্যাথ দ্রুত করতে হবে। ম্যাথ দ্রুত যদি না পারো আমি করে দিব, কিন্তু তোমরা বাসায় আগে ট্রাই করবা, দেখি তোমাদের রেজাল্ট কি আসতেছে। আর আমার এই জুমটা বেসিক হয়ে গেছে এখন, আগে যে সময়টা ছিল যে